নমস্কার। আমার ছোট, ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। তো চলো, আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম? আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফার্নের জনুক্রম এবং কি আমরা পুরো জননটা সম্বন্ধে দেখেছিলাম। আজকে শুরু করব একটা সম্পূর্ণ নতুন টপিক। তো টপিকটার নাম, হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই ক্লাসটি আজ তোমাদের আমি করাবো। তো তার আগে তোমরা সকলে তোমাদের আগের যে ক্লাসটা দেওয়া হয়েছে জনন সম্বন্ধে, সেই ক্লাসটা অবশ্যই করে নিয়েছো তো? যদি না করে থাকো তাহলে এখানে বং ইজিতে গিয়ে তোমরা ওই ক্লাসটা দেখে নিও, আগের দিনের ছাড়া আগের। আর ওই ক্লাসটা করার পর তোমরা এই ক্লাসটা নিয়ে বসবে। তাহলে ঠিক আছে, চলো তোমরা সকলে খাতা পেন নিয়ে রেডি তো? চলে এসো, আমরা চটপট বসে পড়ি খাতা পেন নিয়ে। তোমাদের সকলকে আরও একবার বং ইজিতে অনেক অনেক স্বাগত। তো চলো দেখি কি বলছে। দেখো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এটা সম্বন্ধে আমরা কী জানবো? দেখো, সপুষ্পক উদ্ভিদ, দেখো যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী কোষ এর মিলনে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। তাহলে প্রথমে আমরা কি পেলাম? যৌন জননের সংজ্ঞা। কি সংজ্ঞা? দেখো, যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী কোষ, যে জনন প্রক্রিয়াতে দুটি ভিন্নধর্মী কোষ পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট এদের মিলনের ফলে অপত্য একটা জীব সৃষ্টি হয় তাকে আমরা যৌন জনন বলে থাকি। এরপর দেখো কি বলছে, যে সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হলো ফুল। সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ কি? জনন অঙ্গের নাম হলো কি? ফুল। পুংকেশর ফুলের পুংজনন অঙ্গ। পুংকেশর হলো ফুলের পুংজনন অঙ্গ এবং গর্ভকেশর হলো স্ত্রী ফুলের স্ত্রীজনন অঙ্গ। ঠিক আছে, বা গর্ভকেশর হলো ফুলের স্ত্রীজনন অঙ্গ। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, একটা ফুলের গঠনগত অংশ। গঠনগত অংশগুলো কি কি? এরপর আমরা জানবো কি তাহলে গঠনগত অংশগুলো সম্বন্ধে। কি বলছে দেখো, একটা ফুলের কি কি চারটি অংশ থাকে। চারটি কি কি? বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র বা পুংস্তবক এবং গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক। এটা হলো একটা ফুলের চারটি অংশ। এরপর তোমরা একটা কথা হয়তো শুনে থেকেছো, যদি নাও শুনে থাকো কোনো অসুবিধা নেই, বলছি। দেখো, যে সমস্ত ফুলে এই চারটি দেখতে পাওয়া যায়, চারটি অংশই দেখতে পাওয়া যায়, অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এই চারটি অংশই পাওয়া যায়, তাকে আমরা বলে থাকি কি? সম্পূর্ণ ফুল বা একটা কমপ্লিট ফ্লাওয়ার। এটাকে আমরা বলে থাকি কি? কমপ্লিট ফ্লাওয়ার। কিন্তু এই চারটির মধ্যে কোনো একটি যদি কোনো ফুলে অ্যাবসেন্ট থেকে থাকে, তখন সেক্ষেত্রে আমরা তাকে কোনোভাবেই আমরা আর কি বলতে পারবো না যে সেটা কমপ্লিট ফ্লাওয়ার। ঠিক আছে, তাই দেখো কি বলছে, তাহলে এই যে জিনিসগুলো দেখলাম আমরা, চারটি অংশ কি কি? বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এই যে এইগুলো দেখলাম, এরপর আমরা কি করব? এই প্রতিটা অংশ নিয়ে আমরা একটু ডিটেলসে জেনে নিই। চলো দেখো, প্রথমে কে আসে? প্রথমে আসে বৃতি। কে আসে প্রথমে? বৃতি। বৃতি বা ক্যালিক্স। কি বলছে দেখো, এটি হলো ফুলের প্রথম স্তবক। এটা ফুলের প্রথম স্তবক এবং কি সবুজ বর্ণের হয়। বৃতির প্রতিটি অংশকে বলা হয় কি? বৃত্তাংশ বা সেপাল। প্রতিটি অংশকে বলা হয় কি? সেপাল। প্রতিটা অংশকে সেপাল বলা হয়। ঠিক আছে, সেপাল বলা হয়। আর কি? দেখো, বৃতি ফুলের বিভিন্ন অংশগুলিকে রক্ষা করে। বৃতির কাজ হলো কি? যে ফুলের বিভিন্ন অংশকে রক্ষা করা। ঠিক আছে, এদের রক্ষা করা হচ্ছে এর কাজ। আর বৃতি, তাহলে কি জানলাম? বৃতি হলো ফুলের প্রথম স্তবক আর এটি সবুজ বর্ণের হয়ে থাকে। দেখো এই ছবির মধ্যে দেখো এই অংশটা হচ্ছে বৃতি। বৃতি, এই অংশটা হচ্ছে বৃতি। এই যে এইভাবে সবুজ অংশটা থাকে,
তোমরা একটা জবা ফুলের কথা কল্পনা করো, এইখানে যে সবুজ রঙের অংশটা থেকে থাকে এটা হলো বৃতি, আর এর এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ। বৃতির একটা অংশ হলো বৃত্তাংশ। ঠিক আছে, এরপর দেখো, এরপর তাহলে বৃত্তাংশর পর আমরা কি পড়ব? বৃত্তাংশর পর আমরা পড়ে থাকবো দলমণ্ডল। দলমণ্ডল কি? দেখো, এটি হলো, এটা বৃত্তি প্রথম স্তবক, তাহলে দলমণ্ডল হলো এরপর দ্বিতীয় স্তবক। ফুলের দ্বিতীয় স্তবক উজ্জ্বল বর্ণের হয়, এক একটি অংশকে দল বা পাপড়ি বা পেটাল বলে। কি বলে? ফুলের দ্বিতীয় স্তবক এটি উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, এর এক একটি অংশকে দল বা পাপড়ি বা পেটাল বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপর আমরা কি দেখব? পুংকেশর চক্র বা পুংস্তবক, যেটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। ফুলের তৃতীয় স্তবক তথা পুংজনন অঙ্গ। ফুলের তৃতীয় স্তবক তথা পুংজনন অঙ্গ। প্রতিটি অংশকে পুংকেশর বা স্ট্যামেন বলে। প্রতিটি পুংকেশর পুংদণ্ড ও পরাগধানী নিয়ে গঠিত। তাহলে পুংকেশর চক্র হলো ফুলের তৃতীয় অংশ, যেটা হচ্ছে পুংজনন অঙ্গ। প্রতিটি অংশকে বলা হয় কি? পুংকেশর বা স্ট্যামেন। এই যে এগুলোকে বলা হচ্ছে, প্রতিটি অংশকে বলা হচ্ছে কি? স্ট্যামেন। ঠিক আছে, আর এই প্রতিটি পুংকেশরের মধ্যে আবার কি থাকে? পুংদণ্ড থাকে একটি, আর থাকে পরাগধানী। দুটি অংশ থাকে, পুংদণ্ড আর পরাগধানী। পুংদণ্ডের ইংলিশ হচ্ছে ফিলামেন্ট, আর পরাগধানী হলো অ্যান্থার। এই ফুলের এই পার্টটাকে বলা হয় ফিলামেন্ট। এই যে সুতোর মতো পার্টটা, এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলে ফিলামেন্ট। ঠিক আছে, এটাকে বলে ফিলামেন্ট। ঠিক আছে, আর এটাকে বলা হয় কি? অ্যান্থার, যেটাকে আমরা বলে থাকি কি? পরাগধানী। পুংদণ্ড বা ফিলামেন্ট, এটা হচ্ছে পুংদণ্ড বা ফিলামেন্ট, আর এটা হলো কি? পরাগধানী বা অ্যান্থার। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি পড়ছে? এরপর তাহলে এরপর আমাদের পড়বে গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক, যেটাকে বলা হয় কি? গাইনোসিয়াম। এটা কি? দেখো, ফুলের চতুর্থ স্তবক এটি ও শেষ স্তবক। এটি এক একটি অংশকে, এর কি বলা হয়? এর এক একটি অংশকে বলা হয় কি? গর্ভপত্র বা গর্ভকেশর। একে এক একটি অংশ কি বলা হয়? গর্ভপত্র বা কার্পেল এবং গর্ভকেশর, পিস্টিলও বলা যেতে পারে। প্রতিটি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত। তিনটে অংশ নিয়ে গঠিত কি কি? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় বা ডিম্বাশয়। তাহলে তিনটি অংশ কি কি? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় বা ডিম্বাশয়। এই তিনটি অংশ নিয়ে গঠিত। গর্ভমুণ্ড কি? গর্ভমুণ্ড হচ্ছে যেটা স্টিগমা, তোমাদেরকে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি কোনটা। আর কি? গর্ভদণ্ড আর গর্ভাশয় বা ডিম্বাশয়, তিনটি অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, এই তিনটি অংশ নিয়ে, মানে স্টিগমা, স্টাইল এবং ওভারি। ডিম্বাশয়ের মধ্যে কি হয়? মানে একাধিক ডিম্বক থাকে, প্রতিটি ডিম্বকের মধ্যে ডিম্বাণু বর্তমান। ঠিক আছে, প্রতিটি ডিম্বকের মধ্যে কি থাকে? ডিম্বাণু থাকে। তো চলো এবার আমরা দেখে নিই এই যে একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশের চিত্রটা। চলো দেখে নিই তাহলে। দেখো কি বলছে, আদর্শ ফুলের বিভিন্ন অংশ সম্বন্ধে দেখো। এই দেখো, প্রথমেই এইভাবে নিচে কিন্তু অবশ্যই লিখে নেবে কি? আদর্শ ফুলের বিভিন্ন অংশ। আমি কি বলেছি? যে প্রতিটা চিত্র তুমি যেটাই দেখানোর চেষ্টা করছো ছবির মাধ্যমে, অবশ্যই কিসের ছবি সেটা আগে নিচে লিখে দেবে, তাহলে এটার ভুল হওয়ার চান্স থাকবে না। এরপর দেখো, এরপর দেখি আমরা যে কি কি রয়েছে। দেখো কি বলছে, প্রথমে দেখো আমরা কি দেখেছি এখানে, এটাকে আমরা কি বললাম? বৃত্তি। এগুলোকে বলছে বৃত্তি। এর একটা অংশকে বলা হয় কি? বৃত্তাংশ। একটা অংশকে বলা হয় বৃত্তাংশ। ঠিক আছে, এটা হচ্ছে পুষ্পাক্ষ, এটা হচ্ছে পুষ্পবৃন্ত, এটা এই যে মোটা অংশটা, এটাকে বলা হয় পুষ্পবৃন্ত। ঠিক আছে, আর কি? এটা হচ্ছে ডিম্বক। এটা পুষ্পবৃন্ত, এটা ডিম্বক, এই অংশটাকে বলা হয় ডিম্বক। এই পুরোটাকে বলা হয় কি? ডিম্বাশয় বা এটাকে বলা হয় কি ইংরেজিতে? ওভারি। এটাকে কি বলা হয়ে থাকে? ডিম্বাশয় বা ওভারি। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি দেখবো আমরা? এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় গর্ভদণ্ড। এই যে
একটা কন্টিনিউয়াস এই যে লম্বা একটা দেখতে পাচ্ছ এখানে গিয়ে লাস্টে ওপেন হচ্ছে, এই অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড বা কী বলা হয়, গর্ভমুণ্ড বা স্টিগমা বলে এটাকে। আর এটাকে বলা হয় কি গর্ভদণ্ড বা এটাকে বলা হয় আবার স্টাইল। এটাকে কি বলা হয়ে থাকে আবার স্টাইলও বলা হয়ে থাকে। আর এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় স্টিগমা। এটা স্টাইল, এটা স্টিগমা, আর এটা হলো ওভারি। এরপর কি আছে, এরপর দেখো এগুলো হচ্ছে, এগুলো কি, এগুলো হলো একটা যেটা বললো পুংকেশর। পুংকেশরের কী কী রয়েছে, পুংদণ্ড এবং পরাগধানী। পুংদণ্ড পরাগধানী নিয়ে পুংকেশর গঠিত। এরপর দেখো পুংদণ্ড, এটাকে বলা হয় এই যে সুতোর মতো লম্বা অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কি পুংদণ্ড বা ফিলামেন্ট এটাকে বলা হয়। আর এইটাকে বলা হয় কি পরাগধানী বা অ্যান্থার। ঠিক আছে। আর এই যে এই জায়গাটা, এটা এই জায়গাটা এগুলো কিন্তু সব কন্টিনিউয়াস। ঠিক আছে, এই অংশটা বেশ। এরপর আমরা দেখব সম্পূর্ণ নতুন আরেকটি জিনিস। দেখো কি দেখব, এরপর আমরা দেখব পরাগযোগ সম্বন্ধে। ঠিক আছে, এরপর দেখব পরাগযোগ সম্বন্ধে। দেখি কি বলেছে, দেখো পরাগযোগ কি। প্রথমে জেনে নাও যে পরাগযোগ আমরা কাকে বলবো, পরাগযোগটা কি। তাহলে পরাগযোগটা কি, পরাগযোগ বা পলিনেশন, যেটাকে ইংরেজিতে বলে পলিনেশন। প্রথমে আমরা জেনে নিই এই পরাগযোগ বা পলিনেশনটা কি। দেখো কোনো ফুলের পরাগধানী থেকে যখন পরাগ রেণুটা, পরাগ যে রেণু থাকে, এই যে অ্যান্থার বললাম আমরা, এখানে বললাম না যে পরাগধানী, এই পরাগধানী বা অ্যান্থার, এই যে দেখতে পাচ্ছ এটা পরাগধানী বা এর অ্যান্থার, এর মধ্যে থাকে পরাগ রেণু। ঠিক আছে, এর মধ্যে থাকে কি পরাগ রেণু। এই পরাগ রেণু যখন কি হয়, একই ফুলের হয়, এই ফুলটা এটা যেহেতু কমপ্লিট ফ্লাওয়ার তাই সে এখানে গর্ভাশয় পেয়ে যাচ্ছে। কিন্তু যদি সেটা একটা কমপ্লিট ফ্লাওয়ার না হয়ে থাকে তখন কি হয়, তখন সেটা অন্য ফুলের গর্ভাশয়ে গিয়ে পাতিত হয়। তাহলে কি বলছে যে একই ফুলের অথবা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে পরাগযোগ বা পলিনেশন বলে। ঠিক আছে, তাহলে পরাগযোগ বা পলিনেশন কি না, ফুলের পরাগধানী থেকে পরাগরেণু যখন একই ফুলে অথবা অন্য কোনো গাছের ফুলে অথবা ওই প্রজাতিরই যখন অন্য গাছের ফুলে গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তর হয় তখন সেটাকে আমরা বলে থাকি কি পরাগযোগ বা পলিনেশন। পরাগযোগ বা পলিনেশন। এরপর দেখো পরাগযোগের প্রকারভেদ সম্বন্ধে আমরা দেখে নিই। পরাগযোগের প্রকারভেদ কি কি, দেখো একটা আছে কি স্বপরাগযোগ, আরেকটা আছে কি ইতর পরাগযোগ। দুটো, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ দুটো রয়েছে, স্বপরাগযোগ ইতর পরাগযোগ। এরপর দেখো স্বপরাগযোগ কাকে বলে। স্বপরাগযোগ কি, যখন স্ব মানে কি, স্ব মানে তো নিজের। এরপর দেখো যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলেরই বা সেই গাছেরই অন্য একটা ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়ে তখন সেটাকে আমরা স্বপরাগযোগ বলে থাকি। যদি ওই ফুলেই হয় অথবা ওই গাছেরই অন্য কোনো একটা ফুলে হয় তখন আমরা সেটাকে বলে থাকি কি স্বপরাগযোগ। ঠিক আছে, আর এটা কি, এটা সাধারণত উভলিঙ্গ ফুলে স্বপরাগযোগ দেখা যায়। এটাই তো স্বাভাবিক, উভলিঙ্গ ফুলেই একমাত্র এই স্বপরাগযোগটা দেখতে পাওয়া গিয়ে থাকে। এরপর কি কি দেখো, এর মধ্যে এক্সাম্পল রয়েছে যেমন শিম, টমেটো, সন্ধ্যা মালতী, এইগুলো হলো এর এক্সাম্পল। এরপর দেখো ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন কি, ক্রস পলিনেশন হচ্ছে যখন কোনো গাছের পরাগরেণু ওই একই প্রজাতির অন্য কোনো গাছের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে তখন তাকে বলবো কি ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ কোনটা না, যখন কোনো ফুলের পরাগরেণু যখন ওই প্রজাতিরই কিন্তু অন্য গাছ, ওই গাছে না, যেমন এখানে দেখছিলাম ওই গাছেই, কিন্তু এই ক্ষেত্রে ইতর পরাগযোগে কিন্তু ওই গাছে না, অন্য গাছে কি হবে, ওই যে পরাগরেণু ওই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে তখন তাকে আমরা বলে থাকবো কি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন।
ক্রস পলিনেশন, এগুলো কি হয়, এগুলো সাধারণত একলিঙ্গ ফুলে দেখা যায়। ঠিক আছে, আবার কি তাহলে কি উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে দেখা যেতে পারে না? অবশ্যই দেখা যেতে পারে, উভলিঙ্গ ফুলেও দেখা যেতে পারে, কিন্তু কি হয়, একলিঙ্গ ফুলে সাধারণত এটার বেশি প্রয়োজন হয়, এটা সাধারণত একলিঙ্গ ফুলে বেশি হয়, তাই একলিঙ্গ ফুল বলেছে। যেমন কি, যেমন হলো তাল, লাউ, পেঁপে, এগুলো হলো একলিঙ্গ ফুলের উদাহরণ। ঠিক আছে, এরপর দেখে নিই আমরা কী আছে। এরপর আমরা যেটা পড়ব সেটা পড়ব এই দুটো সুবিধা অসুবিধা সম্বন্ধে। স্বপরাগযোগ আর ইতপরাগযোগ যেটা আছে, এদের সুবিধা ও অসুবিধা, এদের সুবিধা অসুবিধাগুলো কি কি। দেখো, বাহকের প্রয়োজনীয়তা, প্রথম পয়েন্টটা যেটা করা রয়েছে কি, বাহকের প্রয়োজনীয়তা। তাহলে বাহকের প্রয়োজনীয়তা সম্বন্ধে কি বলেছি দেখিনি। দেখো, স্বপরাগযোগের জন্য কিন্তু কোনো বাহকের প্রয়োজন হয় না, স্বপরাগযোগের জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না, কিন্তু ইতর পরাগযোগে কিন্তু বাহকের প্রয়োজন হয়। ইতর পরাগযোগ এই এক গাছ থেকে আরেক গাছে যখন অন্য ফুলে পাতিত হবে, সেটা ওই পতিত হবে যখন ওই পরাগ রেণুটা, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু বাহকের প্রয়োজন হয়। ঠিক আছে, তাই বলছে ইতর পরাগযোগে কি হয়, বাহকের প্রয়োজন হয়। এর অসুবিধা কি, এরপর প্রথমে দেখব স্বপরাগযোগের অসুবিধাটা কি। এর অসুবিধা হলো স্বপরাগযোগে বাহকের অনুপস্থিতির জন্য কি হয় না, অনুন্নত মানের ফল আর বীজ উৎপন্ন হয়। ফল আর বীজ দুটোই কিন্তু মানে অনুন্নত মানের, যেহেতু বাহকের উপস্থিতি নেই। আর কি হয়, আর যেহেতু উৎপন্ন অপত্য উদ্ভিদরা দুর্বল প্রকৃতি হয়, তাই প্রতিকূল পরিবেশে কি করে, সে মানিয়ে নিতে পারে না, প্রতিকূল পরিবেশের সাথে সে মানিয়ে নিতে পারে না। এটা হলো স্বপরাগযোগের ক্ষেত্রে অসুবিধাটা। এরপর দেখি আমরা কি বলছি ইতর পরাগযোগের অসুবিধা কি। ইতর পরাগযোগের অসুবিধা হচ্ছে, ইতর পরাগযোগে বাহকের উপর নির্ভরশীলতার জন্য অনেক সময় পরাগযোগ অনিশ্চিত হয়ে পড়ে। অনেক সময় কি হয়, পরাগযোগটা অনিশ্চিত হয়ে পড়ে। আবার কি হয়, আরেকটা অসুবিধা হচ্ছে যে অধিক সংখ্যক পরাগরেণুর অপচয় ঘটে, প্রচুর পরিমাণে অপচয় ঘটতে দেখা যায়। তাহলে বাহকের প্রয়োজনীয়তার উপর এইগুলো সুবিধা অসুবিধাগুলো অবশ্যই পড়বে তোমরা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু দেখে রাখবে। এরপর দেখো কি বলছে, অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। এর দেখি সুবিধা আর অসুবিধা। সুবিধা কি, স্বপরাগযোগের ক্ষেত্রে সুবিধা কি রয়েছে না, দেখো যে যদি একই প্রজাতির ফুল হয়, তাহলে একই প্রজাতির ফুলে পরাগযোগের জন্য প্রজাতির বৈশিষ্ট্য রক্ষা পায়, এবং কি হয়, প্রজাতির মধ্যে জনিত্রী বৈশিষ্ট্যেরও প্রকাশ পায়। আর কি হয়, দেখো অসুবিধাটা এর কি না, এর অসুবিধা হচ্ছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না স্বপরাগযোগ বলে। এটা দেখো, যেহেতু অপত্য জীবের জন্য আমরা বলছি, ঠিক আছে, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, যেহেতু অপত্য জীব এখানে মানে অপত্য জীব যেহেতু লাগে না, তাই কি হয় না, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না, দুর্বল প্রকৃতির অপত্য জন্মগ্রহণ করে। আর কি হয়, নতুন বংশধরদের মধ্যে অভিযোজন ক্ষমতা কম থাকে, এটা স্বাভাবিক। তারপর দেখো এটা কি হতে পারে আরও না, আরও ধরো এরকম হতে পারে, সহজেই এরা কি হবে, সহজেই এরা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যাবে। আর কি হবে না, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পাবে, অপত্য উদ্ভিদের অনাক্রম্যতা হ্রাস পাবে, এই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে এগুলো দেখা যাবে। এরপর দেখে নিই ইতর পরাগযোগের সুবিধা আর অসুবিধা কি। অপত্য জীব থাকার জন্য যে নতুন বৈশিষ্ট্য উদ্ভব হচ্ছে তার জন্য সুবিধা, দেখো এর যেমন অসুবিধা বেশি ছিল, এর ক্ষেত্রে যেমন অসুবিধার পরিমাণ বেশি ছিল, এর ক্ষেত্রে তেমনই সুবিধার পরিমাণটা কিন্তু বেশি, একে অপরের কিন্তু অপোজিট। ঠিক আছে, দেখো কি বলছে সুবিধাতে না, ইতর পরাগযোগের ফলে কি হবে, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের আবির্ভাব ঘটবে, অপত্য উদ্ভিদের ধরো সবল হওয়ার জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারবে। যেগুলো এর দুর্বল পয়েন্ট ছিল সেগুলোই তো এর আর কি শক্তিশালী জায়গা, যেহেতু এটা বাহকের প্রয়োজন হয়, তাই সেই ক্ষেত্রে তার অসুবিধা হবে না। আর কি উন্নত মানের ফল বীজ উৎপন্ন হবে, রোগ প্রতিরোধী ক্ষমতাটা বৃদ্ধি পাবে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পাবে, এই সমস্ত যে সুবিধাগুলো এর রয়েছে। আর অসুবিধা কি রয়েছে দেখো না, বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে কি হবে না, প্রজাতির বিশুদ্ধতাটা নষ্ট হয়ে যায়, আর জনিত্রীর বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় না।
জনিত্রীর যে বৈশিষ্ট্য সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয় না ইতর পরাগযোগে। ঠিক আছে, তাহলে সুবিধা অসুবিধা এগুলোর কথা বললাম। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইতর পরাগযোগের জন্য বাহক। কারা কারা এখানে বাহক বা এজেন্ট হিসাবে কাজ করে তার আগে আমরা জেনে নিই যে বাহক বা এজেন্ট কি না। দেখো, ইতর পরাগযোগে যে বাহ্যিক প্রতিনিধির কারণে, যে প্রতিনিধির কারণে ঘটে, ঠিক আছে, ইতর পরাগযোগটা, তাদেরকে আমরা বলে থাকবো কি বাহক বা এজেন্ট। তাদেরকে আমরা কি বলবো? বাহক বা এজেন্ট। ঠিক আছে, যেমন কি কি হতে পারে? হতে পারে বায়ু, জল, পতঙ্গ, পাখি, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তার মধ্যে দেখি প্রথমে আমরা দেখব বায়ু। যারা বায়ু, যেসব ফুল বায়ুর সাহায্যে পরাগযোগ করে তাদেরকে বলবো আমরা বায়ু পরাগী ফুল। ঠিক আছে, এরপর এই যে এখানে বলছে, তাহলে বায়ু পরাগী ফুল যদি বলা হয় যে বায়ু পরাগী ফুল কি, তাহলে তোমরা এটা নিশ্চয় বলতে পারবে যে যেসব ফুলে বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে থাকে বা পরাগযোগ ঘটতে দেখা যায় তাদেরকে আমরা বলে থাকবো বায়ু পরাগী ফুল। ঠিক আছে, এরপর দেখো, যে যে ফুলে ঘটে কোথায় কোথায় হয় না, ধানে হয়, গমে হয়, জোয়ারে হয়। এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে কিন্তু বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে থাকে। দেখো, বায়ু পরাগী এই যে মানে যাদের বাহকটা হচ্ছে বায়ু, তাদের ক্ষেত্রে ফুলের বৈশিষ্ট্য কীরকম আসে দেখো না। ফুলটা কি হয়? ক্ষুদ্র হয়, বর্ণহীন, গন্ধহীন। বর্ণও থাকবে না, গন্ধও থাকবে না, তাই এটা বায়ু। যদি বর্ণ বা গন্ধ থাকতো তাহলে কি হতো? বর্ণ যদি থাকতো আর যদি গন্ধও থাকতো তাহলে যে সমস্ত পতঙ্গগুলো আছে, পতঙ্গ, পাখি, এরা আকৃষ্ট হতো। এরা আকৃষ্ট হওয়ার ফলে কি হতো না, এরা পরাগযোগটা ঘটিয়ে থাকতো। তাহলে যেহেতু এগুলো ক্ষুদ্র, বর্ণহীন, গন্ধহীন, এই সমস্ত সব ফুলেরই তো বর্ণ গন্ধ থাকে না, তাই যাদের বর্ণ গন্ধ থাকে না তাদেরকেও তো পরাগযোগ করতে হবে, তাদেরকেও তো পরিবেশে টিকে থাকার জন্য তাদের পরাগযোগ প্রয়োজন। তাই তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে বায়ু বাহকের কাজটা করে থাকে। দেখো, ক্ষুদ্র, বর্ণহীন, গন্ধহীন ফুলের বৈশিষ্ট্য আর কি না। দেখো, এটি হয় হালকা, ক্ষুদ্র হয়, মসৃণ হয়, ফলে সহজেই বাতাসে ভেসে বেড়াতে পারে। আর কি হয়? এদের পরাগধানী কিন্তু বেশ লম্বা এবং দলমণ্ডলের বাইরে অবস্থান করে। এগুলো কি করে? দলমণ্ডলের বাইরে অবস্থান করে। এতটাই লম্বা থাকে পরাগধানী যে দলমণ্ডলের বাইরে এসে সেটি অবস্থান করে। আর কি দেখো, আর হচ্ছে কি গর্ভমুণ্ড হচ্ছে রোমশ প্রকৃতির, পক্ষল ও আঠালো। গর্ভমুণ্ডটা রোমশ, পক্ষল আর আঠালো হয়। জল, যে সমস্তগুলো হচ্ছে জলের মাধ্যমে যে সমস্ত ফুলের পরাগযোগ ঘটে থাকে তাদেরকে আমরা কি বলবো? জল পরাগী ফুল। যেমন হলো দেখো, যেমন হচ্ছে গিয়ে পাতাঝাঁঝি, পাতা শ্যাওলা, এদের কি হয়? এরা জলে থাকে, এদের জলের সাহায্যে পরাগযোগ ঘটে থাকে। দেখো কি এর একটা দেখো, এটাও কিন্তু হয় ক্ষুদ্র, বর্ণহীন, গন্ধহীন বায়ু পরাগী ফুলের মতোই। আর কি? আর দেখো, এটাও হালকা হয়, হালকা হওয়ার জন্য জলে ভেসে ওঠে। ঠিক আছে, আর কি হয় দেখো, আর নিমজ্জিত উদ্ভিদের পরাগযোগ জলের ওপরে হয়। ঠিক আছে, ফলে কি দেখো না, স্ত্রী ফুলের যে পুষ্পদণ্ডটা সেটা কুণ্ডলাকার আর কি হয়ে থাকে এদের জলের, আর এবং কি করে না, এটা জলের ওপর অবস্থান করে। যেটা স্ত্রী ফুলের পুষ্পদণ্ডটা কুণ্ডলাকার হয় আর কি হয়, জলের ওপরে সেটা অবস্থান করে। আর পুরুষ ফুলগুলি কি করে? জলের ওপরে ভেসে ওঠে। ফলে কি এবং কি হয়, স্ত্রী পুষ্পের নিকটে এসে পরাগযোগ ঘটায় এবং স্ত্রী পুষ্পের কাছে এসে সেটি পরাগযোগ ঘটিয়ে থাকে। এটা হলো জল পরাগী যে সমস্ত ফুল তাদের বৈশিষ্ট্য। এরপর দেখো, পতঙ্গ পরাগী যে সমস্ত ফুল রয়েছে তাদের মধ্যে হলো আম আর সূর্যমুখী। ঠিক আছে, এদের বৈশিষ্ট্য কি? বড় আর উজ্জ্বল বর্ণের হয়, ফুলের মিষ্ট রস এবং গন্ধ থাকে। এদের যেহেতু পতঙ্গ পরাগী তাই কি এদেরকে বড় হয় আর কি উজ্জ্বল বর্ণের হয়, যাতে কি পোকামাকড়েরা আকৃষ্ট হতে পারে, তাই বড় উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। আর কি আর হয়, ফুলের মিষ্ট রস এবং গন্ধ থাকে। ফুলের অবশ্যই মিষ্ট রস, গন্ধ থাকতে হবে, তবেই তো সেখানে পতঙ্গ আসবে। এরপর কি, গর্ভমুণ্ড অমসৃণ হয় এবং আঠালো হয়। গর্ভমুণ্ডটা কি হয়, যেটা গর্ভমুণ্ড যেখানে এসে পরাগরেণুটা কি বলবো, ওই যেখানে সে পতিত হবে ওই জায়গাটা হচ্ছে গর্ভমুণ্ড।
তাই গর্ভমুণ্ড কি হয়, অমসৃণ আর আঠালো। আঠালো হওয়ার জন্য কি হয়, ওই যে পতঙ্গের যে পাগুলো আছে সেগুলো ছিটে ছিটে যায়। আর পতঙ্গ যখন কোনো হয়তো পতঙ্গ প্রথমে ধরো গিয়ে বসলো একটা পুরুষ ফুলে, সেই পুরুষ ফুলটায় বসার পর সেখানে কি হলো, তার পায়ে ওই পরাগরেণু লেগে যাওয়ার পর সে যখন গিয়ে একটা স্ত্রী ফুলের উপর গিয়ে বসে, তখন কি হয়, তখন তার গর্ভমুণ্ডে থাকা ওই আঠালো অমসৃণ জায়গার উপরে তার পাটা চিটে চিটে যায়। এর ফলে কি হয়, এর ফলে তার ওই যে পরাগরেণু ওখানে পতিত হয় এবং কি হয়, ওই ফুলের মধ্যে পরাগযোগ ঘটে থাকে। আর দেখো, আর এরপরে আমরা কি দেখব, এরপর এই যে এটার যে আম সূর্যমুখীতে তো এগুলো দেখতে পাওয়া যায়। আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখো, যে ফুলের পরাগ সুস্বাদু হয়, ফুলের পরাগটা কিন্তু সুস্বাদু হয়। ঠিক আছে, দেখো পাখি, যে সমস্ত যে সমস্ত ফুলগুলির বা যে সমস্ত গাছের বলবো, যে সমস্ত গাছের বা যে সমস্ত ফুলের পরাগযোগ কি হয়, পাখির মাধ্যমে হয়ে থাকে, তাদেরকে বলবো কি পক্ষী পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল। ঠিক আছে, দেখো তাদের মধ্যে এক্সাম্পল কি, পলাশ, শিমুল, মাদার ইত্যাদি, এগুলো হলো এক্সাম্পল। আর দেখো এদের বৈশিষ্ট্য কি, বড় ও উজ্জ্বল বর্ণের হয়, এটা হয় বড় উজ্জ্বল বর্ণ, পাখিদের আকৃষ্ট করে। পতঙ্গ পাখি এদেরকে প্রায় একই রকম, পতঙ্গ পাখি দুজনের ক্ষেত্রে একই রকম। আবার দেখো আমরা বায়ু আর জল এদের ক্ষেত্রে দেখলাম যেটা যে অনেকটা মিল রয়েছে। ঠিক আছে, এরপর দেখো পতঙ্গ পাখি, এদের মধ্যে বৈশিষ্ট্য কি দেখো, বড় উজ্জ্বল বর্ণের হয়, ফুলের মকরন্দ বর্তমান, ফুলের পরাগধানীগুলি পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ফুলের যে পরাগধানীগুলো পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটা হলো পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য। এরপর আমরা যেটা পড়বো, আমরা নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন, ফার্টিলাইজেশন এবং ডেভেলপমেন্ট অফ এ নিউ প্লান্ট। একটা কিভাবে নিষেক হচ্ছে সেটা সম্বন্ধে জানবো। আর কি জানবো না, আরও জানবো যে নতুন উদ্ভিদ কিভাবে গঠন হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা দেখিনি যে, দেখো প্রথমে আগে জেনে নাও যে নিষেক বা গর্ভাধান বা ফার্টিলাইজেশন কাকে বলে। যখন পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষের যখন মিলন হয়, সেটাকে আমরা বলে থাকি কি, নিষেক বা গর্ভাধান বা ফার্টিলাইজেশন। ঠিক আছে, এরপর দেখো আমি এখানে একটা রেখাচিত্রের মাধ্যমে দিয়েছি সবথেকে এটা ভালো বোঝার উপায়। আর এটা কিন্তু পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসতেই পারে। যে এই দেখো প্রশ্নটা আমি এখানে উল্লেখই করে দিয়েছি যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তখন কি করতে হবে, তখন তোমাদের আমি ঠিক যেভাবে লিখেছি তোমাদের ঠিক এইভাবে এই যে তোমাদেরকে অ্যারো দিয়ে দিয়ে এই যে পুরোটাকে এখানে দেখাতে হবে যে কিভাবে হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, সেখান থেকে একটা নতুন উদ্ভিদ কি করে জন্মাচ্ছে, এটা তোমাদেরকে দেখাতে হবে। দেখো তাহলে কি, প্রথমে এখানে আমরা কি পাচ্ছি, পরাগরেণু পাচ্ছি, তারপর পাচ্ছি পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরণ, তারপর গ্যামেট উৎপাদন, তারপর কি পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন নিষেক, এরপর জাইগোট, তার থেকে ভ্রূণ, জাইগোটের পর ভ্রূণ হচ্ছে, ভ্রূণের ফল এরপর হচ্ছে ফল, ফলের পর হচ্ছে বীজ, ফল থেকে বীজ হচ্ছে, বীজের পর বীজ অঙ্কুরণ, তারপর শিশু উদ্ভিদের উৎপত্তি হচ্ছে। তাহলে এটাই যদি তোমাকে ভাষায় বলতে বলে তাহলে তুমি কিভাবে বলবে, দেখো প্রথমে তুমি এইভাবে বলবে যে পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে, পরাগধানী যেটা, এই পরাগধানী থেকে নির্গত হয়ে কি হয়, সেটা গর্ভমুণ্ডের উপর স্থানান্তরিত হয়। দেখো প্রথমে তাহলে কি না, পরাগরেণু, এখানে থাকা পরাগরেণুগুলি এগুলি কি হয়, পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডের ওপর এসে স্থানান্তরিত হয়। ফলে অর্থাৎ ফুলের এখানে কি হলো, পরাগযোগটা সম্পন্ন হলো, ফুলের পরাগযোগ সম্পন্ন হলো এখানে। ঠিক আছে, এরপর কি হবে, এরপর গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রস শোষণ করে পরাগরেণু স্ফীত হয়। ঠিক আছে, এরপর পরাগরেণুটা হবে স্ফীত এবং সেখান থেকে কি হবে, পরাগরেণুর অন্তঃস্থকটি রেণুরন্ধ্রের মধ্যে দিয়ে নালীর মাধ্যমে নির্গত হয়। আর কি হয়, এটাকে আমরা বলে থাকি কি, পরাগ নালী বা পোলেন টিউব, এটা নালীর মতো আকারে নির্গত হয়। ঠিক আছে, পাতিত হবার পর এই যে দেখতে পাচ্ছ, এই নালীটার মাধ্যমে এসে
নালীটার মাধ্যমে সে আসে, ঠিক আছে। এটা হচ্ছে পোলেন টিউবের রাস্তা। এরপর দেখো পরাগনালী কী হয়, পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে বিস্তৃত হয়ে ডিম্বকে প্রবেশ করে। পরাগনালীটা এরপর গর্ভদণ্ডের মধ্যে দিয়ে গিয়ে ডিম্বকে প্রবেশ করে। এরপর এটা কি হয়, এখান দিয়ে গিয়ে সে এখান দিয়ে প্রবেশ করে, ঠিক আছে, এখান দিয়ে প্রবেশ করে, এই রাস্তা দিয়ে এসে এখান দিয়ে এই অংশ দিয়ে গিয়ে এখানে অবস্থান করে। এরপর কি বলছে, পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে ডিম্বকে প্রবেশ করে বললাম। এরপর কি করবে না, পরাগরেণুর যে নিউক্লিয়াসটি সেটি পরাগনালীতে এসে দুটি পুংজনন কোষ গঠন করে। অপরপক্ষে ডিম্বকে ডিম্বাণু উৎপন্ন হয়। অপরপক্ষে কী হয়, ডিম্বকে ডিম্বাণু। একটা তোমাদের এটা বোঝানোর জন্য কি করব, এই যে এটাকে আমি যখন বলছি লিখিত রূপ আকারে, তখন এর জন্য একটা সুস্পষ্ট চিত্র প্রয়োজন। তাই তোমাদের আমি একটা সুস্পষ্ট চিত্রের মাধ্যমে এটা পুরোটা ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, সপুষ্পক উদ্ভিদের যে নিষেক পদ্ধতিটা, তো এটা একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তার আগে দেখে নিই চলো যে কোন অংশটাকে কি বলা হয়, ঠিক আছে। দেখো, এটাকে বলা হয় পরাগরেণু। এই অংশটা হচ্ছে কি, এটাকে বলবো গিয়ে আমরা পরাগরেণু। এটা হলো আমাদের পরাগনালী। এটা হচ্ছে জনন নিউক্লিয়াস, এটা নালিকা নিউক্লিয়াস। দেখো, এটাকে বলা হচ্ছে কি পরাগনালী। এটাও কিন্তু এটা যেরকম পরাগনালী, এটা পুরোটা বিস্তৃত হতে পারেনি, কিন্তু যেটা বিস্তৃত হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এই জায়গাটাই, এটাকেও আমরা কি বলছি, পরাগনালী। এটা কি, এখানে যে দুটো কোষ দেখতে পাচ্ছ ছোট ছোট, এই যে দুটো, এই যে সেল দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে কি পুংগ্যামেট। এই দুটো হচ্ছে ছোট ছোট দুটো অংশ দেখছো, এই দুটোকে বলা হয় কি পুংগ্যামেট, ঠিক আছে। এই দুটো হলো গিয়ে তাহলে কি পুংগ্যামেট। এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই অংশে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে কি নালিকা নিউক্লিয়াস। এইখানে দেখো ডিম্বাণুর মধ্যে কি রয়েছে, যে ডিম্বাণুর সাথে রয়েছে কি দুটো রয়েছে কি সহকারী কোষ। এই দুটোকে বলা হয় তাই সহকারী কোষ। এটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। এই যে সেন্টারে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলে থাকছি নির্ণীত নিউক্লিয়াস। এটা হচ্ছে ডিম্বক ত্বক। এটা হচ্ছে গিয়ে ডিম্বাণু সহকারী কোষ। এই দুটো হচ্ছে বড় বড় দুটো সহকারী কোষ। আর এই যে অংশটা দেখছো, এই যে বাইরের দিকে বার হয়ে রয়েছে, এটাকে বলবো কি ডিম্বাণু। এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। এটা হচ্ছে ডিম্বক ত্বক, এটাকে আমরা বলছি ডিম্বক ত্বক। এটা নির্ণীত নিউক্লিয়াস। আর এই দেখো, যেটা এখানে দেখতে পাচ্ছ যে তিনটে এই যে সেল রয়েছে, এই তিনটে সেলকে কি বলা হয়, প্রতিপাদ কোষ। এই তিনটে হচ্ছে কি একসাথে হলো গিয়ে প্রতিপাদ কোষ সমষ্টি। তাহলে কি, এগুলো হচ্ছে গিয়ে প্রতিপাদ কোষ সমষ্টি। এবার আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করি। দেখো কি বলছে না, পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে কি হয়, পরাগধানী থেকে যখনই নির্গত হয় তারপর এসে কি হয়, এখানে এসে গর্ভমুণ্ডে পাতিত হয়। পাতিত হওয়ার পরে কি হয় বা স্থানান্তরী হয়, যা বলো না কেন। এরপর কি হয়, ফলে এই যে ফুলের কি হয়, যে যোগটা পরাগযোগ সম্পন্ন হয়। এভাবে পরাগযোগ সম্পন্ন হওয়ার পর কি হয়, গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রস শোষণ করে পরাগরেণু স্ফীত হয়। আর কি হয়, পরাগরেণুর অন্তঃস্থকটি রেণুরন্ধ্রের মধ্যে দিয়ে নলের আকার ধারণ করে নলের আকারে নির্গত হয়, ঠিক আছে। নলের আকারে নির্গত হয়, এই যে দেখতে পাচ্ছ নলের আকারে নির্গত হচ্ছে, এখান থেকে রস শোষণ করে সেটাকে কি বলছি আমরা, সেটাকে বলছি কি আমরা পরাগনালী বা পোলেন টিউব। এবার কি হচ্ছে দেখো না, পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে, এইটা হচ্ছে আমাদের গর্ভদণ্ড, এটা আমরা আগেই বলেছি। এই অংশটাকে আমরা কি বলি না, এই অংশটাকে আমরা বলে থাকি কি, এটাকে আমরা বলে থাকি, এটা বলি আমরা স্টিগমা। যে পোর্শনটা এসে যে পরাগরেণুটা এসে যেখানে পাতিত হচ্ছে, এটা হচ্ছে স্টিগমা। আর যেটার মধ্যে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে পোলেন টিউবটা এক্সটেনশন হয়েছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলে থাকি কি স্টাইল। সেটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি স্টাইল, ঠিক আছে। এটা আমি ছোট করে দেখিয়েছি, কিন্তু এটা মোটেও ছোট নয়, এটা কিন্তু এর থেকেও বড়। চিত্রে দেখাতে গেলে সুস্পষ্টভাবে এটা কিন্তু এর থেকেও বড়। তাহলে কি হয় দেখো না, পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে কি করে, ডিম্বকে এসে প্রবেশ করে।
ডিম্বকে প্রবেশ করলো, এটা ডিম্বকে এসে প্রবেশ করলো। এরপর কি হয় দেখো না, পরাগরেণুর যে নিউক্লিয়াস রয়েছে সেটা কি হয় না, পরাগনালীতে এসে দুটি পুংজনন কোষ তৈরি করে বা দুটি পুং গ্যামেট তৈরি করে। অপরপক্ষে কি হয়, ডিম্বকে ডিম্বাণু উৎপন্ন হয়ে যায়। তখন কি হয়, ডিম্বকে ডিম্বাণু উৎপন্ন হয়ে যায়। এরপর কি হয় দেখো, এরপর পুংজনন কোষ দুটি ডিম্বকের ভ্রূণস্থলিতে এসে একটা কি করে, একটা এসে সরাসরি একটা যে প্রথমে পেল সে তাড়াতাড়ি এসে কি করলো, ডিম্বাণুকে নিষিক্ত করে দিল। ডিম্বাণুকে নিষিক্ত করার ফলে কি হলো, সেখান থেকে জাইগোট বা টুয়েন তৈরি হলো। তোমরা কি জেনেছো যে গ্যামেটের যে কোষ সেটা সবসময় হয় কি হ্যাপ্লয়েড বা এন, ঠিক আছে, হ্যাপ্লয়েড যেটা হচ্ছে এন। এবার এন নাম্বারটা যে প্রতিটি প্রজাতির ক্ষেত্রে আলাদা আলাদা, ঠিক আছে, প্রতিটি প্রজাতির ক্ষেত্রে কি হয়, আলাদা আলাদা কি করে, ভ্যারি করে, ঠিক আছে, আলাদা আলাদাভাবে ভ্যারি করে। এরপর তাহলে দেখো প্রথমে কি হয়, প্রথমে জাইগোট তৈরি করলো, টুয়েন উৎপন্ন হয়। এরপর কি হয়, অপর ক্ষেত্রে পুংজনন কোষটি বিলুপ্ত হয়ে যায়, পুংজনন যে কোষটা সেটা কি হয়, বিলুপ্ত হয়ে যায়। এর ফলে কি হয়, প্রথম আর অপর পুংজনন কোষটি কি হয়, শস্যল উদ্ভিদের ক্ষেত্রে দ্বিতীয় পুংজনন কোষটি নির্মিত নিউক্লিয়াসকে সে টুয়েনকে নিষিক্ত করে এবং কি হয়, প্রাথমিক শস্য নিউক্লিয়াস গঠন করে। এই প্রাথমিক শস্য নিউক্লিয়াস থেকে কি তৈরি হয়, আবার শস্য তৈরি হয়, এখান থেকে শস্য তৈরি হয়, ঠিক আছে। এটা কি হয়ে যায়, তখন এটা হয়ে যায় কি, নির্মিত নিউক্লিয়াসকে এসে যখন নিষিক্ত করে তখন সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় কি, সেটাকে বলবো আমরা থ্রাইসেন, যেটা হচ্ছে কি 3N হয়, যেটা এটা কি হয় দেখো, এটা মজাটা আমি বলছি, এটা আসলে কি হয় তার আগে এটা সম্বন্ধে বলে নিই। যে চক্রটা তোমাদেরকে বলছিলাম আমি এখানে, এই যে চক্রটা যেটা আমি বলছিলাম পরপর এটা আমি বুঝিয়ে যাই, তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কি হয় আসলে এখানে। এটা কেন 3N হয়, জাইগোট 2N, কিন্তু নির্মিত নিউক্লিয়াসটা তাহলে কেন হবে, সবসময় তো নিউক্লিয়াস তো এন সংখ্যক ক্রোমোজোম থাকবে গ্যামেট কোষের ক্ষেত্রে, তাহলে এটা কি করে এটা হতে পারে, এটা 3N হচ্ছে, কি করে এটা 3N, ঠিক আছে, এটা আমি বলছি তোমাদের, একটু ওয়েট করে যাও। তার আগে আমি তোমাদের এটা সম্বন্ধে বলে নিই, এটাতে কি হয়, তাহলে এটা শস্য তৈরি করে, তাহলে কি এটা পরবর্তী যে আমাদের যে জাইগোটটা উৎপন্ন করলো, যে ভ্রূণটা হচ্ছে তৈরি, তার খাবার যোগান দেয় সে। আর কি দেখো, জাইগোটটি বারবার বিভাজিত হয়ে কী করে, ডিম্বকের মধ্যে ভ্রূণ গঠন করে, যেটা বললাম ডিম্বকের মধ্যে ভ্রূণ গঠন করে, জাইগোট বারবার বিভাজিত হয়ে এরপর কি হয় না, নিষেকের পর ডিম্বকটি কি হয়, বীজ গঠন করে দেবে। এরপর কি হয়, এই ডিম্বাশয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফল গঠন করে। বীজের মধ্যে যে ভবিষ্যৎ উদ্ভিদ বা ভ্রূণ যেটা উপস্থিত থাকে, ভবিষ্যৎ উদ্ভিদ বা ভ্রূণটা যেটা বীজের মধ্যে আমাদের উপস্থিত থেকে থাকে, সেটা আবার কি হয় জানো, সেটা অনুকূল পরিবেশ এলে অঙ্কুরিত হবে, তখন সেটাকে আমরা শিশু উদ্ভিদ বা সেটাকে আমরা চারা গাছ বলবো, তখন সেটা শিশু উদ্ভিদ গঠন করে। কিন্তু যতদিন না সে তার অনুকূল পরিবেশ খুঁজে পায় ততক্ষণ কিন্তু সে ওই বীজের থেকে বাইরে বার হয় না। এরপর দেখো একটা মজার জিনিস কি, এই যে ডিম্বকটা দেখছো না, এখানের মধ্যে দেখো এই যে ভ্রূণস্থলিতে মোট 8টা নিউক্লিয়াস আছে, 8টা মোট আছে 8টা। এর মধ্যে তাহলে তোমাদের প্রশ্ন, যদি এটা তো ভুল, তোমরা বলবে যে এটা ভুল, কারণ কি, তোমরা কটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ টোটাল 3টা, 6টা, 7টা, টোটাল তোমরা কটা দেখতে পাচ্ছ, টোটাল তোমরা বলবে তোমরা এখানে দেখতে পাচ্ছ 7টা নিউক্লিয়াস। তাহলে আচ্ছা, তাহলে 8টা কী করে হতে পারে, 7টা দেখছি আমরা, তাহলে 8টা কী করে, আর এই 8টার ফ্যাক্টর রয়েছে এখানেই। দেখো এই উপরের দুটো সহকারী কোষ, এটা হচ্ছে একটা ডিম্বাণু, তাহলে এখানে 3 হয়ে গেল। নিচে রয়েছে 3টি প্রতিপাদক কোষ সমষ্টি, তাহলে কি হলো, 3 + 3 হয়ে গেল 6, ঠিক আছে, 3 + 3 6 হয়ে গেল। এরপর দেখো, এরপর যেটা হচ্ছে যে এরপর তাহলে আর দুটো কোথায় যাচ্ছে নিউক্লিয়াস, আর দুটো নিউক্লিয়াস তাহলে কোথায়, এরপর বুঝবে তোমরা, যেটা বলছি আমি যে আর দুটো নিউক্লিয়াস থাকে এইখানে। আমি বললাম না তোমাদের এখানে থ্রাইসেন যেটা শস্য নিউক্লিয়াস, মানে এই যে নির্মিত নিউক্লিয়াস, এরপর যেটা শস্য নিউক্লিয়াস গঠন করে যখন, মানে কখন করে, একটা তো দেখো এখানে পরাগনালীর মধ্যে দুটো আছে পুংগ্যামেটের মধ্যে একটা পুংগ্যামেট যে প্রথমে থাকে সে প্রথমেই ডিম্বাণুকে ফার্টিলাইজ করে এবং কি তৈরি করে একটা জাইগোট, কিন্তু জাইগোট তৈরি করলো। এরপর কি হয়, সেকেন্ড নিউক্লিয়াস এসে এরপর ভ্যাবাচিকা খেয়ে যায়, ও এসে কি হয়, ও এসে আর কাউকে খুঁজে পায় না। এরপর এখানে থাকে
এইটার যদি ছবিটা আমি দেখাতে চাই তাহলে হ্যাঁ, এখানে আমি তোমাদের দেখাচ্ছি। এই একটা সেল, এটা কিন্তু সেল একটা, কিন্তু পরপর দুটো নিউক্লিয়াস এখানের মধ্যে অবস্থান করে, অর্থাৎ এ আগের থেকেই হয়ে রয়েছে 2n, আগের থেকেই এ 2n অবস্থায় রয়েছে, কিন্তু এটা কিন্তু আগের থেকেই রয়েছে 2n অবস্থাতে, এটা ঠিক আছে। কিন্তু এরপর ও এসে বুঝতে পারে না, ও এসে ভুল হয়ে যায়, ও ভেবা চেকা খেয়ে যায় যেটা কি। এরপর ও কি দেখে যে তাহলে এই যে 2n, ও ভাবে যে তাহলে এটা আরেকটা ডিম্বাণু, ঠিক আছে। এসে ওর সাথে ফার্টিলাইজ করতে যায়, ফার্টিলাইজ করতে গিয়ে দেখে ও বাবা, ও তো আগের থেকেই 2n হয়ে বসেছিল। আবার যখন আরেকটা n আসে তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় কি 3n হয়ে গেল। এই থ্রাইসেন্টে কি হয়, এই যে জাইগোট উৎপন্ন হয় এখানে, যেটা প্রথমে ডিম্বাণুর সাথে ফার্টিলাইজ হয়ে জাইগোট তৈরি করেছিল, তার খাবার হিসাবে সে তখন যোগান দেয়। তখন সে কী করে, তখন সে তার খাবার যোগান দেয়, ঠিক আছে। এটাই হচ্ছে এর পিছনে ফ্যাক্ট। তাহলে হয়ে গেল 3টা 6টা আর 2টো 8টা। এই অংশটা একটু ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটা তোমরা কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও। তো দেখো কীরকম বলছি আমি। প্রথমে আমি এই ডিম্বাণুর ভেতরের যে অংশটা, মানে এই যে ডিম্বকটা, আমি এই ডিম্বকটা প্রথমে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে তোমাদের আমি কি দেখাচ্ছি, এই ডিম্বকটা দেখাচ্ছি। দেখো এই ডিম্বকটা আছে, এই ডিম্বকটার মধ্যে কি থাকে দেখো, প্রথমে এরকম বড় বড় দুটো সেল থাকে, ঠিক আছে। এই দুটো সেল থাকে বড় বড়, এখানে থাকে একটা বড় সেল, এই দুটোকে বলা হয় কি, এই দুটো হচ্ছে গিয়ে তোমার সহকারী কোষ, এগুলো হচ্ছে সহকারী কোষ। এটা হচ্ছে গিয়ে ডিম্বক বলবো না, এটাকে আমরা বলে থাকবো কি ডিম্বাণু। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো গিয়ে ডিম্বাণু। তাহলে কি, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। 3টে হলো। এবার এখানে একটা সেল থাকে, এখানে থাকে একটা সেল, একটাই সেল কিন্তু ভেতরে দুটো নিউক্লিয়াস, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি কি নির্ণিত নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে থাকে 3টি সেল, এখানে থাকে পরপর 3টি সেল। এই 3টিকে আমরা বলে থাকি কি, এই 3টিকে একসাথে বলে থাকি আমরা প্রতিপাদ কোষ সমষ্টি। এই 3টিকে আমরা একসাথে বলে থাকি কি প্রতিপাদ কোষ সমষ্টি, ঠিক আছে। এই 3টিকে আমরা বলে থাকি প্রতিপাদ কোষ সমষ্টি। এবার দেখো কি হয়, যখন পরাগ রেণু থেকে যখন ওই যে পুংগ্যামেট তৈরি হওয়ার পরে, পুংগ্যামেট কটা তৈরি হয় বললাম, দুটো পুংগ্যামেট তৈরি হয়, 2n টোটাল তৈরি হয়, 2n n দুটো তৈরি হয়, ঠিক আছে। দুটো তৈরি হলো। এরপর কি হয়, একজন এসে প্রথমে পেয়ে যায় একে, ডিম্বাণুকে প্রথমে পেয়ে যায়, ফলে এর সাথে এ ফার্টিলাইজ করে কি হয়, ডিম্বাণু প্রথমে ছিল n, তারপর হয় n, টোটাল হয় 2n, টুয়াইস n। এর ফলে কি তৈরি করে, এর ফলে তৈরি করে দেয় একটা নিউ জাইগোট, একটা জাইগোট তৈরি করলো। কিন্তু এই যে গ্যামেটটা পড়ে রয়ে গেল, এ কি করে, এ তখন আর ফার্টিলাইজ করার জন্য দেখতে কোনো কিছু খুঁজে না পেয়ে দেখে এখানে একটা সেল রয়েছে, ঠিক আছে, এখানে একটা সেল রয়েছে। ও তখন কি করে, এই সেলের সাথে গিয়ে বাইন্ড করে যায়। এর ফলে কি হয়, এটা আগের থেকে অলরেডি 2n হয়েছিল, এরপরে এ যখন আরেকটা n যখন সে এখানে আসে, তখন কি হয় 2n + n, তখন এটাকে আমরা বলে থাকি কি থ্রাইসেন, যেটা হচ্ছে গিয়ে শস্য নিউক্লিয়াস, যেটা কি করে, যেটা এই জাইগোটের খাদ্যের যোগান দেয়, শস্য নিউক্লিয়াস। তার আগে কটা সেল ছিল তাহলে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা সেল, কিন্তু 8টা ছিল না, ছিল নিউক্লিয়াস। সেল কটা ছিল, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা, টোটাল ছিল কিন্তু 7টা সেল। তাহলে কি এখানে ছিল তখন কি 7 সেল। আর নিউক্লিয়াস কটা, নিউক্লিয়াস রয়েছে 8 নিউক্লিয়াস রয়েছে, কত 7 সেল আর 8 নিউক্লিয়াস, 7টা সেল আর 8টা
নিউক্লিয়াস। তো ঠিক আছে, আজকে আর বড় করছি না ভিডিওটা। তোমরা সকলে এই পড়াটা অবশ্যই করে নেবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো, বোঝানোর চেষ্টা করব। তোমাদের যেভাবে বোঝানো যায় তোমাদের সেভাবে আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলো কমেন্টে কোন জায়গাটা বুঝতে তোমাদের অসুবিধা হলো। আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াটা করে নাও। আমরা সকলে একসাথে আছি, আমরা পারবো, ঠিক আছে? তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে।